প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা ফিরে আসলাম আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা হয়তো অপেক্ষা করতেছো কিছু বিষয় শেয়ার করার জন্য, তো আমি চেষ্টা করছি তোমাদের সেই বিষয়গুলো যাতে ঠিকমতো আসে এবং ঠিকমতো বলতে পারি সেই ধরনের আমরা চেষ্টা করব। তো জৈব রসায়ন এটা রসায়ন দ্বিতীয় পত্রের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট সব ক্ষেত্রেই অনেক কোশ্চেন আসে, সুতরাং এটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। জৈব রসায়ন অনেক ছাত্রের কাছেই একটু কষ্টকর মনে হয়, এর কিছু কারণ আছে। জৈব রসায়ন কিন্তু একটা উপন্যাসের মতো। উপন্যাসের যেমন একটা ধারাবাহিকতা আছে, তুমি উপন্যাসের শুরুতে না শুরু করে মাঝখান দিয়ে যদি শুরু করো কিছু বুঝতে পারবে না, অথবা তুমি শেষ দিয়ে শুরু করলেও কিছু বুঝতে পারবে না। জৈব রসায়নের ক্ষেত্রেও সেরকম, তুমি যদি জৈব রসায়ন সম্পর্কে বুঝতে চাও তোমার একদম শুরু থেকে ধারাবাহিকতা তোমার মেনটেন করতে হবে, তাহলেই তুমি একটা উপন্যাস যেমন ইন্টারেস্ট নিয়ে পড়ছো এখানেও তুমি সেই ইন্টারেস্ট পাবে। তো জৈব রসায়নের প্রথমে হলো জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের শ্রেণীবিভাগ, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, নামকরণ, এগুলো তোমাদের জানা কথা। এগুলো নিয়ে আমরা এখন এত সময় নষ্ট করছি না, কারণ তোমরা ইতিমধ্যেই অনেক ভালো প্রস্তুতি নিয়ে রাখছো এ ব্যাপারে আমার মনে হয়। তবুও যে জায়গাগুলো দিয়ে মোটামুটি একটু বেশি প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমরা টাচ করব। দেখো, জৈব রসায়নের প্রথম যে অংশটা, এই যে কার্যকরীমূলক, জৈব যৌগের শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, নামকরণ, সমানতা, এই অংশ থেকে অনেক সময় একটা প্রশ্ন দিয়ে থাকে। তো এক্ষেত্রে তোমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ পড়েছ, কার্যকরীমূলক পড়েছ, সমগোত্রীয় শ্রেণী পড়েছ, নামকরণের তিনটা পদ্ধতি আছে। একটা সাধারণ পদ্ধতি, একটা উদ্ভূত পদ্ধতি এবং একটা আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপেক। তো নামকরণের ক্ষেত্রে ইউপেকটাই আমরা একটু বেশি গুরুত্ব দেই, কারণ প্রশ্ন আসলে নামকরণ যদি আসে কখনো ইউপেক পদ্ধতির নাম চায়। আবার কখনো কখনো একটা নাম এই তিনটা পদ্ধতি যদি লিখতে বলতে পারে, সেজন্য তোমার তিনটা পদ্ধতি জানলেই ভালো। নামকরণ করার ক্ষেত্রে কিছু অত্যাধুনিক পদ্ধতি আছে যেটা ইউপেক কর্তৃক গৃহীত হয়েছে। তো সেই পদ্ধতিগুলোই তোমরা অনুসরণ করবে, একদম যেটা লেটেস্ট। কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো বইতে আগের পদ্ধতি অনুসরণ করেছে, তো সেই পদ্ধতির নাম লিখলেও ভুল হবে না। তো তোমরা চেষ্টা করবে যে নতুন পদ্ধতি যেটা আছে সেভাবেই নামকরণগুলো লেখার। তো সমানতা, নামকরণে আমি একটা উদাহরণ দেই। ধরো একটা যৌগ CH3 CH OH CH ডাবল বন্ড CH2, এরকম একটা যৌগ। এই যৌগটার মধ্যে আমরা দেখলাম যে ডাবল বন্ড আছে এবং OH আছে। অগ্রাধিকার তালিকায় কার অবস্থান উপরে? ডাবল বন্ডের চেয়ে OH এর অবস্থান উপরে, সেই জন্য যৌগটার নাম OH অনুসারে হবে। তো OH অনুসারে নাম হইলে এর নাম হয় অ্যালকোহল। আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করলে আমরা এটাকে বলি অ্যালকানল। তো যার অগ্রাধিকার বেশি সেই অনুসারে নামটা আমরা শেষে বলি বা শেষে লিখি, এবং ওর সাপেক্ষে যে অন্য যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর নাম আগে বলি। যেমন এখানে আরেকটু যদি আমরা সংযোজন করি, ধরো এখানে যদি এরকম থাকে NH2 আছে, এখানে আমরা দেখলাম এখানে OH আছে, NH2 আছে, ডাবল বন্ড আছে। তো এর মধ্যে এর অগ্রাধিকার বেশি, এইটা অনুসারে যৌগের নাম হবে। ফলে এটা হবে এখানে প্রতিস্থাপক। প্রতিস্থাপকের নামটা আমরা সবসময় আগে বলি, এবং প্রতিস্থাপক যদি একাধিক থাকে তাহলে তার যে ইংলিশ নাম তার অ্যালফাবেটিক অর্ডারে আমরা ওটার নাম বলে থাকি। এক্ষেত্রে ডাবল বন্ড এটা কখনো
প্রতিস্থাপক হিসাবে আমরা এটাকে লিখি না, অর্থাৎ এটা প্রিফিক্স হিসেবে কখনো বসে না, এটা সবসময় সাফিক্স হিসেবে বসে। ডাবল বন্ডের নামটা এটা হবে প্রিফিক্স বা প্রতিস্থাপক হিসাবে। তো এটার নাম হইল আমরা এমিনো বলি। প্রতিস্থাপক যখন ব্যবহৃত হয় তখন আমরা এমিনো বলি। এটা এমিনো, আর ডাবল বন্ড তো বলি আমরা অ্যালকিন। তো যেহেতু এর অগ্রাধিকার বেশি, আমরা দেখব এটা কোন দিক দিয়ে কাছে হয়। তো আমরা এদিক দিয়ে নামকরণ করলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আর যদি আমরা এদিক দিয়ে কাউন্ট করতাম, এটা হতো 1, এটা 2, এটা 3, এটা 4। তো এই যে ওয়েজ গ্রুপ যার অগ্রাধিকার বেশি, এদিক দিয়ে নামকরণ করলে এটা হয় 2 পজিশনে, আর এদিক দিয়ে নামকরণ করলে এটা হয় 3 পজিশনে। আমরা দেখব এই অগ্রাধিকার গ্রুপটা কোন দিক দিয়ে কাছে হয় সেদিক দিয়ে আমরা নামকরণ করব। এদিক দিয়ে নামকরণ করলে এটা 2 নম্বরে হয়, এদিক দিয়ে করলে 3 নম্বরে হয়। সুতরাং আমরা 2 নম্বরে যেটা হচ্ছে সেদিক দিয়ে আমরা নামকরণ করব। সেই জন্য এক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। এখন যখন আমরা এদিক দিয়ে নামকরণ করলাম, এক্ষেত্রে এই যে প্রিফিক্স যেটা বা প্রতিস্থাপক হিসাবে যেটা ব্যবহৃত হচ্ছে, এটার নাম কি? এমিনো। 3 নম্বর পজিশনে আছে, সুতরাং আমরা লিখব 3। তারপর একটা হাইপেন হবে সংখ্যার পরে, আমরা এটাকে লিখব এমিনো। এমিনো যদি ইংলিশে লিখি এমিনো, আর বাংলায় লিখলে এমিনো, একই কথা। তারপরে এখানে কয়টা কার্বন আছে? 4টা কার্বন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হইল বিউটেন। বিউটেন শেষ হলো ANE। ডাবল বন্ড থাকার জন্য সেটা হবে ইন, বিউটিন। এখন বিউট ইন, তো আমরা এটাকে লিখতে পারি কি 3 অ্যামিনো। ইউপিক পদ্ধতিতে কিন্তু সব মিলে একটা ওয়ার্ড, শুধু এই যে সংখ্যাগুলো এগুলো মাঝে মাঝে হাইপেন দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে 3 অ্যামিনো, আর এটা হবে কি কোনো স্পেস নেই, বিউট এন ছিল, ডাবল বন্ড ইন হবে। ইনের পজিশন হলো 1, 2, 3, 3 নম্বরে ডাবল বন্ড, সেজন্য লিখব বিউট 3 ইন। ইন আর ওয়েস থাকার জন্য হবে অল। দেখো তাহলে অল হলো 2 নম্বরে, তাহলে আমরা লিখতে পারি 2 অল। এই নামটার একটা ভুল রয়ে গেছে। দেখো এই যে কার্যকরীমূলক ইন আর এটা হলো অল, এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, এটাও একটা ভাওয়েল। ভাওয়েল বা সেমি ভাওয়েল যদি হয়, সেক্ষেত্রে 2টা ভাওয়েল যখন পরপর অ্যাড করব আমরা, তখন প্রথম ওয়ার্ডের যে শেষ ভাওয়েল সেটাকে আমরা ড্রপ করে দেব, বাদ দিয়ে দেব। বাদ দিলে কি হবে? তাহলে নামটা কি দাঁড়াইলো? ইন অল। আমরা লিখতে পারি এটাকে সঠিক নাম হিসেবে লিখতে পারি 3 ইন 2 অল, এরকম। এখন কখনো কখনো দেখবে লেখা 3 অ্যামিনো বিউটিন 2 অল, 3 অ্যামিনো 3 বিউটিন 2 অল, এরকম কখনো কখনো হয়তোবা তোমরা পেতেও পারো। কিন্তু তোমরা যদি এভাবে লেখো তাহলে বোঝা যাচ্ছে ডাবল বন্ড কত নম্বর পজিশনে, ওয়েস কত নম্বর পজিশনে। তো তোমরা চেষ্টা করবে এভাবে লেখার। এরকম অনেক যৌগের নামকরণ আছে। তো এক্ষেত্রে মূল যে জিনিসটা সেটা ইউপিক পদ্ধতিতে প্রথম দেখতে হয় কার অগ্রাধিকার বেশি, সে অগ্রাধিকার গ্রুপটা কোন দিক দিয়ে কাছে হয়, এবং তার সাপেক্ষে অন্য যে প্রতিস্থাপকগুলো আছে তার অ্যালফাবেটিক অর্ডারে তাদের অবস্থান উল্লেখ করে নামকরণ করতে হবে। তো এটা হলো নামকরণের একটা সাধারণ বিষয় নিয়ে আমরা আলাপ করলাম। এরকম তখন প্র্যাকটিস করবে, দেখবে এরকম আরও অনেক ধরনের নতুন নতুন জিনিস তোমরা জানবে। সমানুতা। সমানুতার ক্ষেত্রে তোমরা জানো সমানুতা আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, ফলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য পরিলক্ষিত হয়। এই ধরনের যৌগসমূহকে আমরা বলি সমাণু, আর ধর্মকে বলছি সমানুতা। তো এই সমানুতা আমরা প্রধানত 2টা ভাগে ভাগ করেছি। একটা গাঠনিক সমানুতা, একটা ত্রিমাত্রিক সমানুতা। গাঠনিক সমানুতা 5 ধরনের, তোমরা সেটা জানো। ত্রিমাত্রিক সমানুতা 2 ধরনের, সেটাও তোমরা জানো। তার মধ্যে 2টা হলো, একটা হলো জ্যামিতিক সমানুতা, আর একটা হলো আলোক সমানুতা। তো এক্ষেত্রে পরীক্ষার যে কোশ্চেনগুলো সাধারণত হয় জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা দিয়ে অনেক সময় আসে, অথবা একটা সংকেত দেওয়া থাকে। ধরো একটা সংকেত C3H8O, এ একটা সংকেত বলা হলো
এই সংকেত দ্বারা সম্ভাব্য সমাণুগুলোর নাম ও সংকেত লিখো, বা এই সমাণু দ্বারা গঠিত সম্ভাব্য সমাণুগুলোর ইউপেক নাম এবং সংকেত লিখো। তো তুমি এটাতে কি কি সংকেত তৈরি করা যায় সেই ক্ষেত্রে কিছু সূত্র আছে, কোনো কোনো বই থেকে দেওয়া থাকতে পারে। যেমন ধরো Cn H2n প্লাস 2O, এই যে সংকেতটা, এই সংকেত দিয়ে আমরা তৈরি করতে পারবো অ্যালকোহল, আমি একটু ইংলিশ নাম লিখে ফেললাম যদি তোমাদের সমস্যা না হয়, অ্যালকোহল, আর তৈরি করা যাবে এখানে ইথার। এই দুই ধরনের সমগতীয় শ্রেণী আমরা এই সাধারণ সংকেত দিয়ে করতে পারবো। দেখো এটার সাথে এটার মিল হয়েছে কিনা। Cn মানে 3, তাহলে 3 2 × 3 6 প্লাস 2 8 ও, তাহলে এটা দ্বারা এই সংকেতটাই মিন করছে। তাহলে এটা দ্বারা আমরা কি করতে পারবো, একটা হলো অ্যালকোহল আর একটা হলো ইথার। এখন যখন আমরা অ্যালকোহল তৈরি করব, অ্যালকোহল মানে সেখানে OH থাকবে, কার্বন হলো 3টা, আমি কি করব, আমি 3টা কার্বন লিখলাম, এই 3টা কার্বন, আমি শেষটায় আমি OH দিলাম। যেহেতু অ্যালকোহল OH থাকবেই, কার্বনের অন্য হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এখানে কার্বনের একটা হাত এদিকে গেল আর 3টে হাত CH3, এদিকে 2টা হাত গেল আর আমরা 2টা হাত 2টা হাইড্রোজেন। আমার লেখার সময় তোমরা লক্ষ্য করবে, দেখো এই যে বন্ডটা দিলাম, এর এদিকের বন্ডটা কিন্তু আমি প্রায় কানেক্ট করে দিলাম, এটা গ্যাপ রাখলাম কারণ এখানে হাইড্রোজেনগুলো লিখতে চাই। এখানে 2টা হাত পূর্ণ হলো কার্বনে তো 4টা হাত, 2টা হাত পূর্ণ হলো, আর 2টা আমরা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল একটা। এটা একটা অ্যালকোহল হলো। এটার নাম কি হবে, এখানে 3টা কার্বন আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম প্রোপেন, তো এটার নাম হবে কি, প্রোপানল। কিন্তু প্রোপানল এই OH এর তো একটা অবস্থান আছে। OH আমরা যদি নাম্বারিং করি, OH আছে এই কার্বনে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তার নাম বলতে পারি প্রোপান 1 অল। কি বলা যায় এটাকে, প্রোপান। প্রোপান দেখো প্রোপানের আমরা লিখলে ই লিখি, আর এটা অল, ই হলো একটা ভাওয়েল, অল ও একটা ভাওয়েল, সেই জন্য এটা বাদ দিয়ে আমরা লিখলাম প্রোপান 1 অল, প্রোপান 1 অল, এভাবে লেখা যায়। এখন আর কি কি আমরা এখানে তৈরি করতে পারি, দেখো এখান থেকে যদি আমরা CH3 CH, এখানে OH-টা আনলাম, এদিকে CH3, মানেটা হলো এই OH-টা এখানে আনলাম, একটা হাইড্রোজেন সরিয়ে যুক্ত হলো, সেই হাইড্রোজেনটা এখানে নিলাম, CH3 হয়ে গেল। এটার নাম কি হবে, আমরা নাম্বারিং করলে যে কোনো দিক দিয়ে, এটা 1, এটা 2, এটা 3, তাহলে কি হবে, প্রোপান 2 অল, প্রোপান 2 অল। আর কি করা যায়, অ্যালকোহল কি আর তৈরি করা যায়, তুমি যদি এটাকে এই OH-টাকে এই প্রান্তে নিয়ে আসো, তাহলে এটা OH হবে, তাহলে OH যুক্ত কার্বন এটা 1 নম্বর ধরতে হবে, এটা 1, এটা 2, এটা 3, তখন সেটাও কিন্তু প্রোপান 1 অল হবে। সুতরাং এই দুইটাই অ্যালকোহল তৈরি করা যাবে, এগুলো অ্যালকোহল। আর একটা তৈরি করা যাবে ইথার। ইথার কি হতে পারে, আমরা ইথার যদি তৈরি করতে চাই, এখানে হবে CH3O, ইথারের কার্যকরী মূলকগুলো O, এদিকে নিতে পারি CH2 CH3। এখন এটা যদি ইউপেক নাম করতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অক্সিজেনটা এই যৌগটাকে 2টা অংশে ভাগ করেছে, এই একটা অংশ, এই একটা অংশ। তো এই 2টা অংশের মধ্যে যে অংশে বেশি কার্বন সেটা হবে আমাদের মেইন অংশ। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো মেইন অংশ। এর সাপেক্ষে এইটা হলো এখানে একটা প্রতিস্থাপক, বা আমরা এটা প্রিফিক্স বলতে পারি। তো এখন এই প্রতিস্থাপকের নাম কি, দেখো যদি CH3OH হয়, এটার নাম অ্যালকোহল। এখানে হাইড্রোজেনটা আমরা যদি অপসারণ করি, তখন হবে CH3O, একটা হাত খালি হবে, এটা হলো মিথক্সি। এটা কিন্তু একটা মিথক্সি, আর এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো ইথেন। তো টোটাল নাম কি হলো, মিথক্সি, মিথক্সি ইথেন, একসাথে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ নাই, মিথক্সি ইথেন। তো আমরা দেখলাম এখানে এই সংকেত দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করলাম 2টা, আর ইথার তৈরি করলাম 1টা। আর কিন্তু ইথার তৈরি করা যায় না। তুমি যদি এর একটা CH2 এপাশে নাও, CH3 এপাশে নাও,
তাহলে কিন্তু এটা মিথক্সি, এটা ইথেনই হবে। সরি। তো এই তিনটে সমাণু তৈরি করতে পারি। এভাবে আমরা তাহলে দেখলাম এই সংকেত দিয়ে আমরা অ্যালকোহল এবং ইথার তৈরি করলাম। এভাবে যদি সংকেতটা এরকম থাকতো CnH2nO, এদের আমরা কি তৈরি করতে পারি? এদের দেখো, যেমন উদাহরণ হলো C3H6O, একটা সংকেত। এদের আমরা কি তৈরি করতে পারি? তৈরি করতে পারি একটা হবে অ্যালডিহাইড, একটা হবে কিটোন। এই সংকেতের সাহায্যে, এই সংকেত দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি। দেখো কি তৈরি করলাম এখানে, CH3 CH2 CHO। দেখো এখানে কার্বন 3টা, হাইড্রোজেন 3, 2 5 আর 1 6, অক্সিজেন একটা, অ্যালডিহাইড হলো একটা। এই অ্যালডিহাইডের আর কিন্তু সমাণু তৈরি করা যায় না, তুমি যেভাবে অ্যারেঞ্জ করো না কেন। আরেকটা হবে কিটোন। কিটোনটা কি হবে? CH3 CO CH3। এখন পরীক্ষার সময় যদি দেয়া থাকে এই সংকেতটা, তুমি যদি এটা জানো যে এই সংকেত দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করা যায় এবং তার সাথে এটা মিলে যাচ্ছে, তখন তুমি এখান থেকে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারবে। এবং সেক্ষেত্রে যখন অ্যালডিহাইড তৈরি করবে তখন তুমি এই CHOটা অ্যালডিহাইডের জন্য কার্যকরীমূলক, কার্বন একটা চলে গেল, আরও তোমার হাতে আরও 2টা কার্বন আছে, সেই 2টা কার্বন বসাও এবং তার হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো, হয়ে গেল। কিটোনের ক্ষেত্রে যেহেতু কিটোনের কার্যকরীমূলক CO লিখলাম, হাতে 2টা কার্বন, 2 দিকে 2টা কার্বন দিলাম, সেই কার্বনের হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। এভাবে আমাদের এই সংকেত দ্বারা অ্যালকোহল ইথার, এই সংকেত দ্বারা অ্যালডিহাইড কিটোন, এরকম কার্বক্সিলিক এবং এস্টার, তার সংকেত হইল CnH2nO2। এদের আমরা কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার তৈরি করতে পারি। তো তুমি যদি এই সংকেতগুলো জানো এবং পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন তুমি সেই সংকেতটা কার সাথে মিলে যাচ্ছে সেই অনুসারে তুমি সহজেই ওই সমাণুগুলো তৈরি করতে পারবে। তো এখানে গাঠনিক সমাণুতা 5 ধরনের আছে, সেটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না, এগুলো মোটামুটি সহজ আছে, তোমরা হয়তো বা দেখে ফেলছো ইতিমধ্যেই। ত্রিমাত্রিক সমাণুতা হলো 2 ধরনের, একটা হলো জ্যামিতিক সমাণুতা আর একটা হলো আলোক সমাণুতা। দেখো এই জ্যামিতিক সমাণুতা এবং আলোক সমাণুতার ক্ষেত্রে এখান দিয়েই কোশ্চেন আসে অনেক সময়, একটা উদ্দীপক দেয়া থাকে এবং ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। তো জ্যামিতিক সমাণুতা বলতে তুমি কি বুঝো আসলে? আমি একটা মডেল দেখাচ্ছি তোমাদের। দেখো এ একটা যৌগ, তোমরা দেখতে পাচ্ছ, এটা কার্বন, এটা দ্বিবন্ধন। এই কার্বনের এদিকে একটা গ্রুপ, সেম গ্রুপ, এটা ধরো হাইড্রোজেন, একটা যৌগ। আমরা যদি বোর্ডে লিখতে পারি এভাবে, দেখো এই কার্বন, এটা ধরো দ্বিবন্ধন একটা, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, এদিকে CH3। এখন আর একটা যৌগ, দেখো এখানে আমি কি করলাম, এখানে ভিন্নতা হলো এই কার্বন ডাবল বন্ড, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, আর এই CH3টা গেল এদিকে হাইড্রোজেন। এখন এই দুটো যৌগের মধ্যে এই যে যৌগটা, এটাকে আমি ঘুরিয়ে কি এই যৌগটা তৈরি করতে পারছি কিনা দেখো একটু চিন্তা করে। যেমন ধরো আমরা একটা যৌগ, এখানে একটা বন্ধন, এই বন্ধনটা আমি যদি এটাকে একটা ভিন্ন গ্রুপ নিতাম, তাহলে কিন্তু এটাকে এরকম ঘোরানো যাচ্ছে, দেখো, কারণ এই সিঙ্গেল বন্ডের কারণে আমি এটাকে রোটেট করতে পারছি, তাতে কিন্তু যৌগের গঠনগত বা বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে আমি ঘুরিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিতে পারছি, তাতে যৌগের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সব ঠিক থাকতেছে। সুতরাং সেক্ষেত্রে যখন এই দুটো এই অবস্থানে আছে আর যখন এটাকে আমি এই অবস্থানে নিলাম, এদের কিন্তু একই যৌগ
নির্দেশ করছে বা একই যৌগ থাকতেছে। সুতরাং এক্ষেত্রে নতুন সমাণু তৈরি হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এই দুটো গ্রুপ এক পাশে আছে, যদি এটা আমরা ঘুরিয়েও পাশে নিতে পারতাম তাহলে এই যৌগটা তৈরি হতো, কিন্তু তা সম্ভব না, কিন্তু বন্ডগুলো ভেঙে যাবে। সুতরাং এটা আরেকটা ভিন্ন যৌগ। ভিন্ন যৌগ হওয়ার কারণে একটা আরেকটা সমাণু হবে। কি সমাণু? এটা জ্যামিতিক সমাণু। এখন এই জ্যামিতিক সমাণুর নাম কি হবে? যখন একই গ্রুপ একই পাশে তখন তার নাম হলো সিস, যখন একই গ্রুপ ভিন্ন পাশে তখন তার নাম হবে ট্রান্স। যেমন ধরো এই যৌগ দুটোর নাম কি হবে? এটা যেহেতু সেম গ্রুপ সেম সাইডে, এটাকে সিস বলবো, কিন্তু যৌগটার নাম কি পুরা? আমরা যদি নাম্বারিং করি, দেখো এটা 1, এটা 2, 3, 4, কয়টা কার্বন? 4টা কার্বন। 4 কার্বন সে অ্যালকেনের নাম হলো বিউটেন, ডাবল বন্ড থাকার নাম হবে বিউটিন। যেহেতু সেম গ্রুপ সেম সাইডে সেজন্য এর সাথে যুক্ত হবে সিস। তো পুরো নামটা কি হলো? সিস, আর আমরা বলবো বিউট। 4টার জন্য বিউট। এখানে ডাবল বন্ড 2 নম্বরে বলবো 2 ইন। এখানে কি ইনের কিন্তু শেষে যে ভাওয়েল ই সেটা থাকতেছে, কারণ অন্য কোনো গ্রুপে এসে ভাওয়েল যুক্ত হয় না এই জন্য। বা এখানে যদি যুক্ত হতো, সেটা যদি কনসোনেন্ট হতো তাহলে কিন্তু এই ভাওয়েলটা থেকে যেত। শুধুমাত্র যখন পরেরটার ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় অথবা সেমি ভাওয়েল হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেব। নাম হলো কি? সিস বিউট টুইন। এটার নাম কি হবে? এটা বিপরীত পাশে, তাহলে কি নাম হবে? এটা ট্রান্স। ট্রান্স বিউট টুইন। তো এভাবে আমরা সিস এবং ট্রান্স বুঝতে পারি। এটা হলো জ্যামিতিক সমানুতা। তো আমরা এই জ্যামিতিক সমানুতাগুলো সাধারণত দেখব কোথায়? এটা ডাবল বন্ডযুক্ত যৌগ অথবা সাইক্লিক। কোনো সাইক্লিক যৌগ কিন্তু এরকম যদি তুমি ঘোরাতে যাও সাইকেলটা ভেঙে যাবে, ফলে নতুন ধরনের যখন স্ট্রাকচার পেলে সেটা আসলে এটা নতুন যৌগ, সেই জন্য তারা একটা একটা সমাণু হয়ে যায়। এরপর আসি আমি আলোক সমানুতায়। আলোক সমানুতার ক্ষেত্রে আমরা দেখব একটা জিনিস। আলোক সমানুতা তোমরা একটু লক্ষ্য করো, এই দুইটা যৌগ এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড আছে, কোনো বোর্ড? এখানে দুইটা আমরা এই যে দেখলাম, দেখো তোমরা, থ্যাংক ইউ। এখানে দুইটা যৌগ, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। এই দুইটা যৌগের কি দেখতে পাচ্ছি আমরা? এটা কার্বন, এটা যদি হাইড্রোজেন ধরি, এই 3টা ভিন্ন গ্রুপ, এটাও তাই। এখন তুমি যদি এখানে একটা আয়না রাখতে, চিন্তা করো একটা মিরর আছে এখানে, তাহলে এটারই দর্পণ প্রতিবিম্ব এটা হতো। দেখো একটু মিলিয়ে দেখো তোমরা। আর একটা জিনিস হলো, এই দুটো যৌগের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গ্রুপটা বা এই কার্বন 4টা ভিন্ন গ্রুপ, দেখো একটার সাথে একটা মিল নেই, 4টা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে, এটাও তাই। আবার এর একটা দর্পণ প্রতিবিম্ব। এই যে কার্বনটা, যে কার্বনের সাথে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, সেই কার্বনের নাম হলো কাইরাল কার্বন। তো এই কাইরাল কার্বন যুক্ত যৌগসমূহ যার একটা দর্পণ প্রতিবিম্ব, তাদের কিন্তু সব বৈশিষ্ট্যই একরকম, ভৌত রাসায়নিক ধর্ম, এদেরকে পার্থক্য করা খুব কষ্টকর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা এর মধ্য দিয়ে, এই দুটো যৌগের মধ্য দিয়ে একটা একবর্ণী আলো পাস করি, তাহলে একটা যৌগ আলোটাকে ডান দিকে ঘোরাচ্ছে, আরেকটা যৌগ আলোটাকে বাঁ দিকে ঘোরাচ্ছে। তো যে আলোটাকে ডান দিকে ঘোরাচ্ছে তার একটা নির্দিষ্ট নাম, যে বাঁ দিকে ঘোরাচ্ছে তার একটা নির্দিষ্ট নাম। আমরা যে আলোটাকে ডান দিকে ঘোরাচ্ছে তাকে বলছি আমরা ডেক্সট্রোরোটেটরি, আর যেটা বাঁ দিকে ঘোরাচ্ছে তাকে বলছি আমরা লেভোরোটেটরি। এভাবে আমরা
দুইটাকে পার্থক্য করতে পারি। তো এটাকে যেহেতু আলোর সাহায্যে আমরা দুইটাকে পার্থক্য করলাম, সেই জন্য এর নাম হলো আলোক সমাণু। তো আলোক সমাণু, এই আলোক সমাণু দেখো, এই যে আমি বললাম একবর্ণী আলো, এটা কোন ধরনের আলো? সাধারণ যে আলোগুলো সেগুলো কিন্তু সব দিকে ছড়িয়ে যাচ্ছে, এর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। যখন এই আলোটাকে আমরা একটা প্রিজম, বিশেষ ধরনের প্রিজম, নিকল প্রিজমের মধ্যে পাস করি, তখন কিন্তু এই ভিন্ন ভিন্ন বর্ণের আলোকরশ্মি বা ভিন্ন ভিন্ন তরঙ্গের আলোকরশ্মি বিচ্ছিন্ন হয়ে যায়। তো এর মধ্যে যে কোনো একটা আলোকরশ্মি আমরা যদি সিলেক্ট করে মধ্যে প্রবাহিত করি, তাহলে সেই আলোকরশ্মি এর একটা যৌগের মধ্যে পাস করলে সে যেদিকে ঘুরছে, অন্য যৌগটা তার বাদিকে ঘুরছে। তবে আরেকটা জিনিস হলো, এই একটা যৌগ আলোটাকে যত ডিগ্রি কোণ ডান দিকে ঘুরাচ্ছে, অন্যটা তত ডিগ্রি করে বাদিকে ঘুরাচ্ছে। সে কারণে যদি আমরা একটা যৌগের মিশ্রণ নেই, দুইটা যৌগের যেটা মিশ্রণ নেই, তার মধ্যে যখন আলোকরশ্মিটা পাস করব, তখন কিন্তু আলোকরশ্মিটা সোজা যাবে। এই ধরনের মিশ্রণের আবার একটা নাম আছে, রেসিমিক মিশ্রণ। তো এখানে এই হলো আলোক সমাণু। এই অংশটা তোমরা একটু ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এরপরে আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও বিষয় আছে। যেমন ধরো, তোমরা সাধারণত অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যখন একটা গ্রুপ উপস্থিত থাকে, সেই অ্যারোমেটিক যৌগ যখন অন্য কারোর সাথে বিক্রিয়া করতে যায়, তখন দ্বিতীয় গ্রুপটা কোথায় এসে যুক্ত হবে, তো সেটা নির্ভর করে প্রথম যে গ্রুপটা আছে তার উপর। তো এক্ষেত্রে এই যে গ্রুপটা এখানে রয়েছে, সেই গ্রুপগুলোকে আমরা ভাগ করতে পারি প্রধানত দুইটা ভাগে। একটা হলো অর্থ প্যারা নির্দেশক, আর একটা হলো মেটা নির্দেশক। তো অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক, দেখো এটা হলো বেনজিনের আমরা এভাবে লিখতে পারি, এর প্রতিটা কর্নারে একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন আছে, এবং এর প্রতিটা কর্নারে কার্বন হলো sp2 সংকরণ। এখন এখানে ইলেকট্রন আছে, ঘুরতেছে সবসময়। আমরা এটাকে স্ট্রাকচারটা এরকম দেখাতে পারি, অথবা এরকমও দেখানো যেতে পারে। এখন এক্ষেত্রে যদি একটা গ্রুপ থাকে, ধরো এখানে আছে NH2, নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন আছে। তো এই গ্রুপের উপস্থিতিতে যখন অন্য একটার সাথে যুক্ত হতে যাবে, ধরো এখানে সে যুক্ত হলো CH3Cl, এর সাথে যুক্ত হলো, তখন এই CH3Cl যখন যুক্ত হবে, এই CH3টা এই গ্রুপের কোথায় এসে যুক্ত হবে সেটা নির্দেশ করবে এই NH2 গ্রুপটা নির্দেশ করবে। এখন NH2 এর কি বৈশিষ্ট্য থাকলে এই গ্রুপটা কোন জায়গাগুলো যুক্ত হবে, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলাপ করব। এখানে এই যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এটা অর্থ প্যারা নির্দেশক আর একটা হলো মেটা নির্দেশক। এক্ষেত্রে এর সাপেক্ষে, এই গ্রুপের সাপেক্ষে এর অবস্থানগুলো, যে পাশের যে দুটো অবস্থান, এটাকে বলছি আমরা অর্থ, এটা হলো অর্থ অবস্থান, এটাও অর্থ। মানে এই গ্রুপের যে কাছের যে দুটো কর্নার, সেই দুটোকে অর্থ বলা হয়। আর এটা হলো ঠিক অপোজিট যেটা, এটা হলো প্যারা। আর এই যে অবস্থানটা, এটা হলো মেটা, এটা হলো মেটা। আমরা এই গ্রুপের সাপেক্ষে এই দুটো অর্থ, এটা প্যারা, এটা হলো মেটা। এখন এই গ্রুপের কি বৈশিষ্ট্য থাকে, এই গ্রুপটা অর্থ প্যারা অবস্থানে আসবে, এবং এই গ্রুপটা যদি হয় ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন যদি দান করে, ফলে বেনজিন বলয় যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে দ্বিতীয় গ্রুপটা আসবে অর্থ প্যারা অবস্থানে। আর যদি এই গ্রুপটা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানে, তখন বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে,
ফলে দ্বিতীয় গ্রুপটা যুক্ত হবে মেটা অবস্থানে। দেখো এই যে দ্বিতীয় গ্রুপটা আসলো, এটা বিশেষ নাম আছে। দেখো এখানে এটা মাইনাস, এটা যদি প্লাস ধরি, এই প্লাস মানে হলো এটা হলো ইলেকট্রনের ঘাটতি, এদেরকে বলে ইলেকট্রন আকর্ষী বিকারক। তো ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো বেনজিন বলয়ে যুক্ত হবে কোথায়? যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। তো ইলেকট্রন ঘনত্ব বেশি কোথায় হবে? এই গ্রুপ যদি ইলেকট্রন দাতা হয় তাহলে তার উপস্থিতিতে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি। তাহলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, সেই জন্য দ্বিতীয় গ্রুপটা মেটা অবস্থানে যুক্ত হয়। আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করি। টলুইন, এটা হলো CH3 যুক্ত আছে বেনজিনের সাথে। এটা হলো বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে। দান করলে কি হবে? বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পায়, কোন কোন অবস্থানে বৃদ্ধি পায়, আমরা সেটা দেখতে চাই। এক্ষেত্রে বেনজিন বলে ইলেকট্রন টানতেছে, ফলে এই বন্ধন ইলেকট্রন এখানে আসবে। যখন এই ইলেকট্রন যদি এখানে আসবে, তখন এই যে বন্ধন ইলেকট্রন সেটা এর দ্বারা বিকর্ষিত হবে। বিকর্ষিত হয়ে এই ইলেকট্রন এখানে আসবে। আমরা এটাকে লিখতে পারি CH2, আর এখানে এই ইলেকট্রন যখন এখানে চলে আসলো, এটা তখন প্লাস হয়ে গেল ইলেকট্রনের ঘাটতির জন্য। আর এখানে এসে একটা দ্বিবন্ধন করলো ইলেকট্রন। দেখো এখানে ইলেকট্রন দুটো এখানে চলে আসলো, একটা প্লাস কেন? এই বন্ধনের কিন্তু ইলেকট্রন দুইটা, একটা এই কার্বনের, একটা হাইড্রোজেনের। তো যখন এখানে আসলো, ওর ইলেকট্রনটা ওর পাশেই আসলো, কিন্তু ওই ইলেকট্রনটাকে হারালো, সেই জন্য ওর একটা ইলেকট্রনের ঘাটতির জন্য একটা প্লাস সাইন। আবার এ যখন বিকর্ষণ করলো, দুইটা ইলেকট্রন এখানে চলে আসলো, এই যে দুইটা ইলেকট্রন এখানে চলে আসলো, কিন্তু মাইনাস হইলো একটা। কারণ হইলো এই দুইটা ইলেকট্রনের একটা কিন্তু এই কার্বনের, একটা এই কার্বনের। যখন দুইটা ইলেকট্রন এখানে আসলো, ওর ইলেকট্রন ওর কাছে আসলে এই জন্য প্লাস মাইনাস কিছু হবে না। একটা ইলেকট্রন বেশি আসলো, সেজন্য একটা মাইনাস হবে। পরবর্তী অংশে এই ইলেকট্রন দুইটা আবার এখানে আসলো। যখন এখানে আসলো, তখন এই দুইটা ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করলো, ফলে এই দুইটা ইলেকট্রন এখানে চলে আসবে। তাহলে কি হবে? আমরা লিখতে পারি এখানে CH2, এখানে হাইড্রোজেন, এখানে দ্বিবন্ধনটা হলো, আর এই দুটো ইলেকট্রন এখানে চলে আসলো, মাইনাস হইল, আর এখানে দ্বিবন্ধন থাকলো। পরবর্তীতে এই দুটি ইলেকট্রন আবার এখানে গিয়ে বন্ধন করলো, এই দুটো আবার এখানে চলে গেল। ফলে আমরা কি পাবো? এখানে আমরা পাচ্ছি CH2, এখানে হাইড্রোজেন প্লাস, এখানে দ্বিবন্ধন, এখানে একটা বন্ধন, আর এই দুটো ইলেকট্রন আবার এখানে চলে আসলো। কারণ এ বন্ধন করার সাথে সাথে বিকর্ষণ করলো, এখানে চলে গেল, এটা মাইনাস হইল। এরপরে আবার এই দুটো ইলেকট্রন এখানে আসলো, তখন এই ইলেকট্রন আবার সেই আগের জায়গায় ফিরে গেল। তাহলে আমরা লিখতে পারি কি? এখানে দ্বিবন্ধন, এখানে বন্ধন, এখানে বন্ধন, আর এখানে CH2 আবার সেই আগের অবস্থা। আবার পরক্ষণে এদিকে আসলো, আবার এটা ঘুরতে থাকবে এরকম। এই পদ্ধতিতে ইলেকট্রনগুলো সবসময় ঘূর্ণায়মান থাকে। এই ঘোরার সময় এটাকে বলি আমরা রেজোনেন্সের বা একটা অনুরণন। তো এই ঘূর্ণনের কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়লো। এই অবস্থানগুলোর নাম কি? এটা অর্থ, এটাও অর্থ, এটাও প্যারা, এটা প্যারা। তো এই যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, সেই জন্য ইলেকট্রন আকর্ষী বিকারক, যার ইলেকট্রনের ঘাটতি আছে, যার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, আকর্ষণ আছে, সে
এই জায়গাগুলো এসে যুক্ত হবে। সেই জন্য আমরা বলছি এটা হলো অর্থ প্যারা নির্দেশক। দেখো এই গ্রুপের উপস্থিতিতে বেনজিন বলায় কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, সেই জন্য এটার একটা নাম আছে সক্রিয়কারী গ্রুপ। কারণ তারা বেনজিন বলায় ইলেকট্রন ঘনত্ব বাড়ানো মানে কি, ইলেকট্রন সেই বিকারকটা সহজে এসে যুক্ত হবে, এর বিক্রিয়ার গতিটা বাড়িয়ে দিচ্ছে, সেই জন্য এদের নাম হলো সক্রিয়কারী গ্রুপ। আবার যদি উল্টো ঘটনা ঘটে, ধরো এখানে এমন একটা গ্রুপ আছে যে গ্রুপটা বেনজিন বলয় থেকে ইলেকট্রন আকর্ষণ করছে, টানছে। ধরো এখানে NO2 আছে, এ বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানবে, তখন টানার ফলে এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, এখানে ঘাটতি হবে, এখানে ঘাটতি হবে। যদি এই সব জায়গায় ইলেকট্রনের ঘাটতি হয় তাহলে এখানে এবং এখানে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকবে। সেই জন্য দ্বিতীয় ইলেকট্রন আকর্ষী গ্রুপটা বা ইলেকট্রন আকর্ষী গ্রুপটা এই মেটা অবস্থানে এসে যুক্ত হবে। এরা আবার যেহেতু ইলেকট্রন টানতেছে, সেই জন্য এর উপস্থিতিতে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, এই জন্য আমরা এটাকে বলি নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হলো সক্রিয়কারী, আর এ হলো নিষ্ক্রিয়কারী গ্রুপ। আরেকটা বিষয় হলো আমরা সহজভাবে কীভাবে বুঝতে পারি, সাধারণত যে সমস্ত গ্রুপের মধ্যে একক বন্ধন থাকে, যেমন CH3, দেখো CH3 মানে হলো সি, এই যে সব একক বন্ধন, OH ও সব একক বন্ধন, এরা সাধারণত হয় অর্থ প্যারা নির্দেশক, তারা অন্যকে ইলেকট্রন দিচ্ছে। বেনজিন বলায় কিন্তু টোটালি একটা ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ প্রত্যেকটা কর্নারে sp2 সংকরণ। sp2 সংকরণ মানে হলো তারা কার্বনের একটা S দুইটা P সংকরিত হয়েছে, আর PZ অরবিটালটা সংকরণ অংশগ্রহণ করেনি, তার একটা ইলেকট্রন আছে, থাকতে পারে দুইটা, একটা আছে, সেজন্য প্রত্যেক কর্নারে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। এই জন্য টোটাল বেনজিন বলায় ইলেকট্রনের ঘাটতি, এই জন্য অন্যের কাছ থেকে তারা ইলেকট্রন টানছে। তো আমি বললাম যে এই যে গ্রুপ, তাদের তো ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি আছে আর ইলেকট্রনের আকর্ষণ করার টেন্ডেন্সি, সেজন্য এর উপস্থিতি ইলেকট্রন ঘনত্ব বাড়বে এখানে। আর যারা মেটা নির্দেশক, তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানতেছে। এখন কারা মেটা নির্দেশক? সাধারণত যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যেমন ত্রিবন্ধন, যেমন দ্বিবন্ধন আছে, যেমন দ্বিবন্ধন আছে, এইরকম নাইট্রো গ্রুপ, যেমন নাইট্রো গ্রুপটা আমি একটু উপরে লিখি, দেখা যাচ্ছে না হয়তো, যেমন নাইট্রো গ্রুপটা দ্বিবন্ধন আছে। তো এইগুলো হলো মেটা নির্দেশক গ্রুপ। আর একটা কথা তোমাদের একটু জানলে ভালো হবে, যখন বেনজিন বলয়ে তোর দুইটা গ্রুপ উপস্থিত আছে, সেই দুইটা গ্রুপের মধ্যে, যেমন ধরো বেনজিন বলয়, বেনজিন, এখানে CH3 আছে, এখানে OH আছে, দুইটা গ্রুপ আছে। এখন এখানে যদি আরেকটা গ্রুপ এখানে এসে যুক্ত হতে চায়, ধরো ক্লোরিন আসলো বা CH3Cl আসলো, আরেকটা গ্রুপ যদি এখানে যুক্ত হতে চায়, তখন এই দুটোর মধ্যে কোনটার অগ্রাধিকার বেশি? সেক্ষেত্রে অগ্রাধিকারের তালিকা আছে, অগ্রাধিকার তালিকা অনুসারে এর চেয়ে মানে CH3 এর চেয়ে OH এর অগ্রাধিকার বেশি। OH অগ্রাধিকার যদি বেশি হয়, এই OH অনুসারে এই গ্রুপে যুক্ত হবে। তো OH তো অর্থপ্যারা নির্দেশক, সেক্ষেত্রে এর সাপেক্ষে এটা হলো প্যারা, এটা হলো অর্থ, এটা অর্থ অবস্থানে তো একটা কিছু আছে, তাহলে এখানে তো এসার যুক্ত হওয়ার সম্ভাবনা নাই। এই অর্থে এবং এই অর্থে যুক্ত হতে পারবে, কিন্তু যেহেতু এটা কাছাকাছি, একটা ক্রাউডিং ইফেক্ট হবে, কিন্তু এই জায়গাটা বিপরীত, মানে এখানে অনেক স্পেস আছে, সেজন্য এই গ্রুপটা এখানেই বেশি কমফোর্টেবল ফিল করবে। এই জন্য মেইন প্রোডাক্টটা তোমরা এইখানে CH3টা যুক্ত হবে। আবার যদি কখনো ধরো একটা CH3 আছে আর একটা আছে NO2, এরকম যদি হয়, তখন দ্বিতীয় গ্রুপটা কোথায় এসে যুক্ত হবে? সেক্ষেত্রে CH3 হলো অর্থপ্যারা নির্দেশক, মানে এর উপস্থিতিতে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, আর এই ইলেকট্রন টানছে। যার উপস্থিতিতে ইলেকট্রন ঘনত্ব বাড়বে তার অগ্রাধিকার বেশি, কারণ ইলেকট্রন ঘনত্ব বাড়লেই তো ইলেকট্রন আকর্ষী গ্রুপটা আসবে, সুতরাং ওকেই যে আসবে তাকে সে ফলো করবে। সেই কারণে এই মেটা নির্দেশকের এখানে নির্দেশক হিসাবে ভূমিকা রাখবে না, রাখবে হলো A। তো এর উপস্থিতিতে এটা অর্থ, এটা প্যারা, যেহেতু প্যারা পজিশনে একটু ক্রাউডিং ইফেক্টটা কম,
এবং এই জায়গাটা স্পেসটা অনেক ফাঁকা, সেখানে এখানে এসে সে যুক্ত হতে চাবে। আবার যদি এমন হয় যে দুইটাই হলো মেটা নির্দেশক, NO2 এবং COOH, এখানে এই মেটা নির্দেশক গ্রুপের আবার একটা অগ্রাধিকার তালিকা আছে, সেখানে হলো COOH এর চেয়ে NO2 এর অগ্রাধিকার বেশি। সে কারণে এর সাপেক্ষে এখানে এর সাপেক্ষে মেটা হলো এটা আর হলো এটা, এই দুইটা অবস্থানের মধ্যে আমরা যদি তুলনা করি, এটা কিন্তু COOH এর কাছে একটু ক্রাউডিং ইফেক্ট হতে পারে। এটা দুই দিকে ফাঁকা আছে, সুতরাং এই জায়গাটায় বেশি এসে যুক্ত হওয়ার সম্ভাবনা। তো এই হলো অর্থপ্যারা নির্দেশক। এখান থেকে একটা কোশ্চেন আসে, তোমরা এই অর্থপ্যারা মেটা নির্দেশকের সাথে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এটা গুরুত্বপূর্ণ। এখানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কয়টা বিশেষ বিক্রিয়া আছে, যেমন হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এর বিক্রিয়া এবং কৌশল, এবং বিক্রিয়া কোনটা মেইন প্রোডাক্ট হবে, এবং তাপমাত্রা কোনো ভেরিয়েশন আছে কিনা। যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হলো দেখো বেনজিন, টোলুইন না, টোলুইন এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, HNO3 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপমাত্রা, এখানে একটা তাপমাত্রা লাগতেছে 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা পাচ্ছি CH3, এখানে পাচ্ছি অর্থোনাইট্রো, এখানে পাচ্ছি প্যারানাইট্রো, আর বাই প্রোডাক্ট পানি হচ্ছে। এখন এই দুইটার আমরা যদি আবার নাইট্রেশন করি, এই যে HNO3 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমরা পাবো হলো CH3, এখানে NO2, এখানে NO2, এর জন্য পাবো এখানে, এর জন্য পাবো এখানে, মানে একটাই প্রোডাক্ট পাবো, আর সাথে পানি, বাই প্রোডাক্ট। এখন কোশ্চেন হলো, এই যে প্রথম যে নাইট্রেশন তার যে তাপমাত্রা, আর দ্বিতীয় যে নাইট্রেশন তার তাপমাত্রার কোনো পরিবর্তন আছে কিনা। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এটা হলো অর্থপ্যারা নির্দেশক, উপস্থিতি বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এর সক্রিয়তা বেশি, এজন্য এখানে তাপমাত্রা কম লাগবে। কিন্তু এখানে নাইট্রো গ্রুপ মানে সে বেনজিন বলে থেকে ইলেকট্রন টানছে, এর সক্রিয়তা হ্রাস করছে, তো তাদেরকে বিক্রি করাতে হলে আমাদের একটু অধিক তাপের প্রয়োজন, তার গতিশক্তি বাড়াতে হবে, সেই জন্য এর চেয়ে তাপমাত্রাটা বেশি লাগবে। এই ধরনের অনেক সময় কোশ্চেন আসে, আর এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এর প্রস্তুতি আছে, এগুলো পড়বা শনাক্তকরণ সহ। আর কিছু পার্থক্য আছে, যেমন ইথাইন বা অ্যালকিন বা অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, এগুলোর পার্থক্য। অ্যালকোহল এর মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল এর কীভাবে পার্থক্য করা যায়, তো এগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে, এদিকে কোশ্চেন প্রতি বছরই আসে। আর শেষের দিকে আসে হলো যেমন নাইট্রোগ্লিসিন প্রস্তুতি, প্যারাসিটামল প্রস্তুতি, ডেটল প্রস্তুতি বা এদের ব্যবহার। তো জৈব রসায়নের অংশটা অনেক বড়, এর প্রত্যেকটা টপিক একটু ভালোভাবে বোঝাতে হলে আর একটু সময়ের প্রয়োজন। তো আশা করি তোমরা এটা ভালোভাবে শিখেছো, তবু এই জায়গাগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের ম্যাক্সিমামটা গাণিতিক। প্রথমে আছে হলো ধরো সমীকরণ বিষয়ক গণনা, অ্যাভোগাড্রোর সম্পর্ক বিষয়ক গণনা, অম্লমিতি ক্ষারমিতি। তো এই যে অম্লমিতি ক্ষারমিতি, এই অংশ দিয়ে একটা উদ্দীপক প্রায়ই থাকে, যেমন একটা দ্রবণের সাথে আর একটা দ্রবণ মিক্সড করলাম, মিক্সড করে দ্রবণের প্রকৃতি কী হবে, বা ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে, বা ওই দ্রবণকে যে প্রকৃতি হলো সেটাকে প্রশমিত করার জন্য ডেসিমোলার কোনো ক্ষারীয় বা অম্লীয় দ্রবণের কতটুকু লাগবে। তো এই টাইপের অঙ্কগুলো একটু বেশি থাকে, স্টেমও থাকে, এবং যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, সেখানে কত ppm ওই দ্রব্যটা আছে, এটা অনেক সময় থাকে। তো তোমরা এই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিবে। আর জারণ বিজারণের অংশটা, জারণ বিজারণের ক্ষেত্রে সমতাকরণ,
অর্ধ সমীকরণ পদ্ধতিতে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ সেটা দেখবে, এবং এই সমতাকরণ সম্পর্কিত ধরো দুটি ভিন্ন লোহার আকরিক আছে, সেই লোহার আকরিকটা তুমি কোনো একটা দ্রবণ যুক্ত করে সমতাকরণ করলে, সমতাকরণ করে দেখলে যে আয়রন কোনটার বেশি, যেটা আয়রন বেশি সেটা আমাদের জন্য লাভজনক বেশি হবে। তো এই যে লাভজনক, অনেক সময় আসে এই দুইটা আকরিকের মধ্যে কোনটা বেশি লাভজনক, তো সেটা তোমার একটু জানতে হবে অঙ্কের মাধ্যমে। তো এই জায়গাটা দেখবে। আর চতুর্থ অধ্যায় হলো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের যে বিষয়গুলো, তড়িৎ রসায়নের ক্ষেত্রে তোমার প্রথম দিকে আছে ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্র কি, তার অঙ্ক, অথবা একটা দ্রবণ দিয়ে দেখবে, সেই দ্রবণের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলো, এই দ্রবণের ঘনমাত্রা কি পরিবর্তন হবে, অথবা কি পরিমাণ পরমাণু তড়িৎ দ্বারা সঞ্চিত হবে, সেই টাইপের অঙ্ক তোমরা একটু দেখবে। আর তড়িৎ রাসায়নিক কোষে ধরো একটা কোষ দেয়া আছে, সেই কোষের মধ্যে একটা দ্রবণ আছে, কোষটা একটা যে কোনো ধাতব পদার্থ তৈরি, তো ওই দ্রবণটা ওই ধাতব পদার্থের মধ্যে রাখা যাবে কিনা, তো এক্ষেত্রে তোমার অঙ্কের সাহায্যে বের করতে হবে। এখন যদি ধাতব পদার্থটা যে পাত্র আছে, সেই পাত্রের যদি সক্রিয়তা বেশি হয় তাহলে সে তো বিক্রিয়া করবে, বিক্রিয়া ক্ষয় হয়ে যাবে। এখন আর যদি সক্রিয়তা কম হয় তাহলে রাখা যাবে। এখন তুমি এটা বুঝবে কীভাবে? বোঝা হলো তুমি এখানে যদি ওর কোষ বিভব জানো, ধরো এটার জারণ বিভব হতে পারে অথবা বিজারণ বিভবের মান জানো, তাহলে তুমি বের করতে পারবে। যেমন যার বিজারণ বিভব যত কম সে তত বেশি সক্রিয়। তো বিজারণ বিভবের মানটা তুমি জানো, তাহলে বলতে পারবে যে এটার সক্রিয়তা বেশি, সেজন্য এটা ক্ষয় হয়ে যাবে অথবা বিক্রিয়া করবে। অথবা গাণিতিকভাবে আমরা বলতে পারি একটা দ্রবণ আরটা হলো তড়িৎদ্বার। তড়িৎদ্বার যদি তুমি ধরো পাত্রটা তড়িৎদ্বার আর দ্রবণ হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এই দুইটা সমন্বয়ে যে কোষ হইলো, সেই কোষের যদি তড়িৎচালক বল বের করো, এবং তড়িৎচালক বল যদি তুমি তড়িৎদ্বার ধরলে হইলো পাত্রটা, সেটাকে তুমি অ্যানোড ধরলে ক্ষয় হয়ে যায়, আর দ্রবণটা ধরলে ধরো ক্যাথোড, এই মিলে যে কোষ হইলো সেই কোষের যদি তড়িৎচালক বল ধনাত্মক হয় তাহলে বুঝবে তুমি যে ধারণা করছো সেটা সঠিক, ক্ষয় হয়ে যাবে। আর ঋণাত্মক হয় তোমার ধারণা ভুল, তাহলে রাখা যাবে। তো এই ধরনের অঙ্ক অনেক সময় আসে যে কোন পাত্রের মধ্যে কোনটা রাখা যাবে বা যাবে না। এছাড়া তোমাদের যে কোষগুলো যেমন লিথিয়াম ব্যাটারি, তারপরে লেড স্টোরেজ ব্যাটারি, তা এইগুলো সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে। এগুলো অনেক সময় পরীক্ষা আসে। এটা হলো চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে, পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে তোমার যে বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখা উচিত তা হলো শিল্প উৎপাদন, যেমন ইউরিয়া, সিরামিক, সিমেন্ট, কাঁচ, পেপার, এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। এবং এই শিল্প উৎপাদনের ক্ষেত্রে এরা কী ধরনের পরিবেশ দূষণ করছে এবং সেই পরিবেশ দূষণটা কিভাবে আমরা রোধ করতে পারি বা কমাতে পারি, অথবা এই পদার্থগুলোকে আমরা কিভাবে রিসাইকেল করতে পারি, ব্যবহার উপযোগী করতে পারি, এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এর সাথে আছে চামড়া ট্রেনিং। সে চামড়া ট্রেনিংটাও তোমাদের দেখা উচিত। ন্যানো পার্টিকেল বা ন্যানো কণা, এটাও একটু দেখবে। তো এই হলো পঞ্চম অধ্যায়ের ব্যাপার। তো তোমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবে আশা করি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে দ্বিতীয় পত্রের তো ম্যাক্সিমাম চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে ওই যে গ্যাসের অংশ, সেখানে একটা কোশ্চেন থাকতে পারে, আর শেষ অংশ থেকেও অনেক সময় একটা থাকে কোশ্চেন বা অর্ধেক থাকতে পারে। আর দ্বিতীয় পত্র থেকে দুইটারই বেশি কোশ্চেন থাকে। এবং কোশ্চেনগুলো প্রথমে আমি বলছিলাম যে এখানে প্রথম অংশের যে জৈব যৌগ, সমানুতা, নামকরণ, এই মিলে একটা অংশ, আর প্রস্তুতি, শনাক্তকরণ, পার্থক্য, এই মিলে একটা অংশ, আর শেষের দিকে কিছু প্রস্তুতি আছে, সেই মিলে আর একটা অংশ। আর তৃতীয় অধ্যায় আছে আমাদের দুইটা অংশ। একটা হলো প্রথমে যেটা আছে সমীকরণ বিষয়ক গণনা, তারপরে আছে অম্লমিতি ক্ষারমিতি, এই দিয়ে একটা অঙ্ক থাকে বা একটা উদ্দীপক থাকে। আর শেষে যে অংশটা আছে জারণ বিজারণ,
এই মিলে আর একটা উদ্দীপক থাকে অনেক সময়। আর চতুর্থ অধ্যায় সাধারণত একটা কোশ্চেন থাকে, সেটা ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত একটা, নার্সের সমীকরণ, কোষ অথবা লিথিয়াম ব্যাটারি বা লেড স্টোরেজ সেল, এই দিয়ে অনেক সময় থাকে। তো এই হলো চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে একটা কোশ্চেন, এই হলো মোটামুটি একটা তোমাদের ধারণা। তবে এক্ষেত্রে যেহেতু তোমাদের একদম পরীক্ষা খুব সন্নিকটে, এই মুহূর্তে প্রতিটা মুহূর্তই তোমাদের জন্য খুব মূল্যবান। তোমরা আশা করি সেই ধরনের তোমাদের একটা পরিকল্পনাও আছে, যেটুকু এখন পর্যন্ত তোমাদের ইনকমপ্লিট আছে সেগুলো তোমরা আরও একটু ভালোভাবে দেখবে এবং চেষ্টা করবে মনে রাখার, বুঝে পড়ার। এবং সেক্ষেত্রে আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে কোনো বিষয়ের জন্য তুমি একদম সুন্দরভাবে বুঝতে পারলেই কিন্তু তুমি উত্তর যথার্থ করতে পারবে। তোমার উত্তর কিন্তু সবই কমন পড়বে। তুমি যদি উদ্দীপক বুঝতে পারো তাহলে উত্তর অবশ্যই পারবে। উদ্দীপক বোঝার জন্য তোমার বারবার পড়তে হবে উদ্দীপকটা। এখন এক্ষেত্রে পরীক্ষার হলে যে তোমাদের জন্য একটা পরামর্শ, সেটা হলো তুমি জানো পরীক্ষার হলে তোমার সময় কতটুকু, কত নম্বরের পরীক্ষা দিতে হবে, তাহলে প্রতি নম্বরের জন্য তুমি কতটুকু সময় পাবে, অথবা একটা উদ্দীপকে 10 নম্বরের জন্য কতটুকু সময় পাবে, সেই সময়টাকে তুমি ডিস্ট্রিবিউট করে নাও। এবং সর্বশেষে যেন তোমার পরীক্ষা দিয়েও মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় থাকে, যাতে তুমি রিভিশন দিতে পারো। রিভিশন দিলে তুমি দেখবে তুমি নিশ্চয়ই 2-1টা ভুল পাবে, সেখানে তোমার 2-3 নম্বর হয়তো বা বাড়তে পারে। তো সেই দিকে তুমি লক্ষ্য রাখবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যেটুকু সিলেবাস আছে সময় অনুসারে তুমি যদি ভালো প্রস্তুত নিতে পারো, অবশ্যই এটা ভালো পরীক্ষা হবে। আর আমি যে সিলেবাসটা প্রোগ্রাম যেটা দেখলাম, সেখানে তোমাদের পরীক্ষা শুরু মনে হয় 26 এপ্রিল, এবং তার আগে পদার্থবিদ্যা হলো 21 তারিখ। তো তুমি এইখানে যে গ্যাপটা পেয়েছো, সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় পত্রের প্রথম দিকে 2-3 দিন পড়তে পারো, কারণ দ্বিতীয় পত্রের সিলেবাসটা একটু বড় সেহেতু প্রথম দিকে তুমি ধরো 21 তারিখ 22 তারিখ এই 2 দিন তুমি দ্বিতীয় পত্র পড়তেই পারো ভালোভাবে, যাতে তোমার যে জায়গাগুলো একটু মানে তোমার কাছে টাফ মনে হয় সেগুলো আর একটু মেমোরাইজ করলে বা একটু দেখে নিলে। এটা আসলে কি, তুমি যতই দেখবে যতই পড়বে ততই তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তোমার যদি মনে হয় যে আমি এটা পারি না বলে বসে থাকলে চলবে না, সেটা পড়তে হবে। আর অনেক বিষয় আছে, তুমি যদি একটু ডিটেলস পড়ো তাহলে কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। আর তুমি যদি একটু মুখস্থ করার চেষ্টা করো অল্প অল্প পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়বে অনেক। সেই জন্য আশা করি তোমাদের নিজস্ব একটা পরিকল্পনা অবশ্যই আছে, সেইভাবে আগাবে। এখন নতুনত্ব কিছু করার দরকার নেই। মূল কথা হলো তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে। তুমি সুস্থ শরীর, সুস্থ মন এবং একটু নিয়মিত যা স্বাস্থ্যকর খাবার খাও, পর্যাপ্ত ঘুমাও এবং মানসিক জোর রাখো। আশা করি একটা খুব সুন্দর পরীক্ষা দিতে পারবে এবং তোমার প্রত্যাশিত যে রেজাল্ট সেটা তুমি পরীক্ষার পরে পাবে। সেই প্রত্যাশা রেখে সবার জন্য আমার প্রার্থনা রইল যাতে তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।